জুলাই আগস্টে 2 দফা বন্ধে বিপর্যয়ে নারায়ণগঞ্জের পোশাক শিল্প, ক্ষতি $2 বিলিয়ন, বলছে বিকেএমইএ। রাজনৈতিক পট পরিবর্তনে ঝুট ব্যবসা দখলে নিতে মরিয়া একটি মহল। ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম। বিক্রেতা বন্যার দোহাই দিলেও অযৌক্তিক বলছেন ক্রেতা। সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। আমদানি সহজ করতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। বিলাসবহুল আর অভ্যন্তরীণ 14 পণ্যের বাইরে থাকছে না এলসি মার্জিন। ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। পতনমুখী সপ্তাহ পার করল শেয়ার বাজার। প্রথম কার্যদিবস বাদে 4 দিনই কমেছে ডিএসইর সূচক ও মূলধন। ব্যাপকভাবে কমেছে ব্যাংক খাতে শেয়ারের লেনদেন। এবং দেশে বেড়েছে সবুজ মাল্টার উৎপাদন। চলতি বছর লক্ষ্যমাত্রা প্রায় 1 লাখ টন। নরসিংদীতে লটকনের বাম্পার ফলন প্রভাব রাখছে জেলার অর্থনীতিতে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যে নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দেয়া দফায় দফায় কারফিউ এবং সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের পোশাক শিল্প কারখানা। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে এই সময়ে বন্ধ থাকায় পোশাক রপ্তানি খাতে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। এছাড়া সরকার পতনের পর ঝুট ব্যবসার দখল নিতে তৎপরতা চালাচ্ছে সন্ত্রাসী বাহিনী। এ কারণে হুমকির মুখে কারখানা মালিকরা। শওকত আলী সৈকতে পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নিটওয়্যার খাতের 47% তৈরি পোশাক রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে। আর পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ জেলার গুরুত্ব সবচেয়ে বেশি। তবে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা, কারফিউ ও টানা ছুটির কারণে বিপর্যয় নেমে আসে জেলার এই শিল্পে। গার্মেন্টস মালিকদের দাবি, দিনের পর দিন কারখানা ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। ফলে শিপমেন্ট বাতিল সহ নতুন অর্ডার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তারা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক থেকে সীমিত পরিমাণ নগদ টাকা লেনদেনের বিধি আরোপ করায় নতুন করে সমস্যার মধ্যে পড়েছেন গার্মেন্টস মালিকরা। ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা টাইমলি শিপমেন্টগুলি করতে পারি নাই, যার জন্য অনেক বায়ার ডিসকাউন্ট করেছে বা কিছু কিছু বায়ার হয়তো মেনে নিয়েছে। অনেক বায়াররা অর্ডার ক্যান্সেল করতে যাচ্ছে। অর্ডার অনেক কনফার্ম করা ছিল, পিওগুলি কিন্তু আমরা এই 15 দিনের ব্যাঘাতের কারণে বা ইন্টারনেটের কারণে আমরা কিন্তু কোনো কমিউনিকেশন করতে পারি নাই। এই অবস্থায় সরকারের সহযোগিতা চায় বিকেএমইএ। তাহলে আবারও পোশাক রপ্তানি খাতে বিশ্বের শীর্ষস্থান দখল করা সম্ভব হবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি। গত 1-1.5 মাসে প্রায় $2 বিলিয়ন মতো রপ্তানি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ক্ষতিগুলি কাটিয়ে উঠতে হলে আমাদের অনেকগুলি পদক্ষেপ নিতে হবে। ব্যাংকে এলসি দিলে এলসি করতে দেরি হয়, তারপরে ডকুমেন্টস দিলে পারচেজ করে টাকা দিতে দেরি হয়, যার ফলে আমার শ্রমিকের বেতন দিতে দেরি হয়। এদিকে সরকার পরিবর্তনের পর ঝুট ও ওয়েস্টের ব্যবসা দখলে নিতে একটি সন্ত্রাসী চক্র মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। 5 তারিখের থেকেই যদি বলি, নতুন করে এক উৎপাতের মধ্যে আমরা পড়লাম। 4 দিক থেকে চাঁদাবাজরা উৎপাত করা শুরু করলো, আমাদের ঝুট নিয়ে কথা বলে। তারপরে বিভিন্ন ব্যবসায়িক ইয়ের মধ্যে তারা ঢুকতে চায়, তারা গোডাউন এর দখল নিতে চায়। কোনো মালিক পক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, ওনারা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায়, আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব। নারায়ণগঞ্জে 8 শতাধিক রপ্তানিমুখী পোশাক কারখানায় 15 লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আলু, পেঁয়াজ ও কীটনাশকের ওপর থেকে আমদানি শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। গত জুলাই মাসের শুরু থেকেই আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে দেশে পণ্য পরিবহন ব্যবস্থা মারাত্মক অচলাবস্থা সৃষ্টি হয়, যা এখনও পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসেনি। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণেও পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। এর ফলে আলু, পেঁয়াজ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। এ অবস্থায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়।
অবশেষে বৃহস্পতিবার আলুর আমদানি শুল্ক 10% কমিয়ে 15% করার পাশাপাশি 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে এনবিআর। একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে বিদ্যমান 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়। আলু পেঁয়াজের এই শুল্ক সুবিধা বহাল থাকবে 30 নভেম্বর পর্যন্ত। এছাড়া কৃষকের উৎপাদন সহযোগিতার লক্ষ্যে কীটনাশক আমদানির উপরও শুল্ক 25% থেকে কমিয়ে 5% করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এ বিষয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ভোক্তাদের ভোগান্তি কমাতেই সরকার বিভিন্ন পণ্যের উপর থেকে আমদানি শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। জিনিসপত্রের দাম অনেকগুলো কারণে বেড়ে গেছে। আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, ওগুলি যদি এনশিওর করে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, ওগুলো ওদিন কথা বলেছি। আমরা বাজার মনিটর করার কথা বলেছি। কোনো ক্রমেই জানি ওরা ইনপুট বেড়ে যায়, ফিডের দাম বেড়ে যায়, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিষয়টা ভোক্তার উপর না পড়ে। এদিকে খেলাপি ঋণের বিষয়ে ব্যবস্থা নেয়া, ব্যাংক পুনর্গঠন সহ বিভিন্ন ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার পাশাপাশি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠনের কথা জানান অর্থ উপদেষ্টা। খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলি নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি এটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপে এসব পরিবর্তন ক্রমেই দৃশ্যমান হবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। বাজারে ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম। বিক্রেতারা বন্যার দোহাই দিলেও অযৌক্তিক বলছেন ক্রেতা। এদিকে সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। ছুটির দিনে রাজধানী বাজার পরিস্থিতির খবর জানাতে কারণ বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। দাম ওঠানামার ভেতর দিয়ে রাজধানীর নিত্যপণ্যের বাজারে শুক্রবারের কেনাবেচা চলছে। বাজারের কোথাও কোথাও দাম বেড়েছে, কোথাও কোথাও কমেছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর যে সবজি বাজারের অংশ, কারণ বাজারের সেই সবজি বাজারের অংশে আমরা যেটা দেখছি যে মাসের শুরুর দিকে সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত কেঁচা বিক্রেতা বেশ বেশি থাকে, অর্থাৎ বেচাকেনা সরগরম থাকে বাজার। সেই তুলনায় বিক্রেতাদের দাবি তুলনামূলক ক্রেতা কম। তবে আমরা যে সবজির যে সরবরাহ দেখছি সেই সবজির সরবরাহটা কিন্তু বেশ পর্যাপ্ত, অর্থাৎ প্রত্যেকটা দোকানে ভরপুর সবজি রয়েছে। এবং এই সবজির দাম যদি বলি, পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজির মধ্যে, করলা 60 থেকে 70, শিম বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। এই শিমের দাম সপ্তাহ ব্যবধানে প্রায় 80 থেকে 100 টাকা কমেছে, যেটা বিক্রেতারা বলছেন। বরবটি 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, ঢেঁড়স 40 থেকে 50 টাকা, চিচিঙ্গা 60 টাকা এবং বেগুন বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের বেগুন রয়েছে, 60 থেকে 110 টাকার মধ্যে বেগুন বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা। এই যে কেনা বেচা হচ্ছে, যদিও বিক্রেতারা বলছেন সপ্তাহের মধ্যে আসলে দরদামের তেমন কোনো ওঠানামা নেই, মিশ্র প্রতিক্রিয়া কিন্তু জানাচ্ছেন ক্রেতারা। তারা বলছেন অন্তত প্রায় দ্বিগুণের কাছাকাছি দাম বেড়ে গেছে, অর্থাৎ কিছু কিছু সবজি যারা 2-3 দিন আগে যে দামে কিনেছেন সেই দামে তারা কিনতে পারছেন না। এই যে সবজি বাজারের এই পাশেই যে মরিচের দোকান রয়েছে, মরিচের দোকানে কিন্তু কিছুটা দাম কমতির স্বস্তি রয়েছে। গত সপ্তাহে যে মরিচের কেজি বিক্রি হয়েছে 200 টাকায়, সেই মরিচ আজকে বিক্রি হচ্ছে 160 টাকায়, অর্থাৎ 40 টাকা কেজিতে কমেছে মরিচের দাম। এটি বলা যায়। আমরা আলুর বাজারে গিয়েছি, আলুর বাজারে মোটামুটিভাবে পাইকারিতে 2 টাকা কমেছে, যেটা বিক্রেতারা বলছেন কেজি এখন পাইকারি দরে বিক্রি হচ্ছে 46 থেকে 47 টাকা। পেঁয়াজের দাম এবং যে আলুর আরেকটি কথা যেটা বিক্রেতারা বলেছেন যে দাম কিছুটা আরও কমতে থাকবে। আলু আমদানিতেও শুল্ক সুবিধা বাড়ানো হয়েছে, প্লাস বাজারেও সরবরাহ বাড়ছে, সব মিলে দামটা আরও কিছুটা কমতে পারে এমন সম্ভাবনার কথা জানিয়েছেন আলু বিক্রেতারা। পেঁয়াজের বাজারটাতেও আসলে খুব একটা পরিবর্তন দেখিনি, তবুও দেশি পেঁয়াজ সপ্তাহ ব্যবধানে 2 থেকে 3 টাকা কমেছে। ভারতীয় সহ অন্যান্য দেশের যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ মোটামুটিভাবে স্থিতিশীল দাম রয়েছে, যদিও পেঁয়াজের আমদানিতেও কিন্তু শুল্ক সুবিধা বাড়ানো হয়েছে গতকালকে এনবিআর যেটি জানিয়েছে। তো এখনও সেই প্রভাব আর শুল্ক কমানোর প্রভাব বাজারে পড়েনি। আমরা মুদি দোকানের কথা বলেছি, মুদি দোকানে আসলে সপ্তাহ ব্যবধানে তেমন কোনো কিছুরই পরিবর্তন হয়নি দামের, যদিও প্রত্যাশা মতো মাসের শুরুতে বিক্রি হচ্ছে না এটি বলা হয়েছে। মাছের বাজারে ইলিশের দাম কিছুটা কমেছে, কিন্তু অন্যান্য মাছের দাম কমেনি, যদিও বেশ খানিকটা সরবরাহ বেড়েছে। তো সরবরাহ বাড়ার পরেও দাম না কমার কারণ আসলে বিক্রেতারাও খুঁজে পাচ্ছে না, সেই জায়গাতে আর চড়া দামেই মোটামুটিভাবে সপ্তাহ জুড়ে মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের। চালের বাজারটা গত সপ্তাহে বন্যার প্রভাবে কেজিতে 2-3 টাকা বেড়েছিল মোটা চালের দাম, এরপরে আর দাম ওঠানামা নেই, অর্থাৎ সেই
দাম বৃদ্ধির পরে স্থিতিশীল অবস্থায় রয়েছে সপ্তাহ জুড়ে, এটি চালের বিক্রেতারা জানিয়েছেন। আমরা ডিমের বাজারে যেটি আসলে কথা বলে জেনেছি, এই সপ্তাহে এসে ডজনে আবার 10 টাকা বেড়েছে, 160 টাকায় বিক্রি হচ্ছে। এবং এই যে ডিমের যে দাম বৃদ্ধি বা দামের যে ওঠানামা, এই দাম ওঠানামা নিয়ে আসলে বিক্রেতারা খুব যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না। মুরগির দামও বেড়েছে, অর্থাৎ যে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে গত সপ্তাহে 160 টাকায়, সেটি বিক্রি হচ্ছে আজকে 170 টাকা। এবং সোনালী মুরগির দামও কেজিতে মোটামুটিভাবে 10-15-20 টাকা বেড়েছে। এই যে দাম বৃদ্ধি, বিশেষ করে মুরগির দাম বৃদ্ধির কারণ হিসেবে সম্প্রতি যে নোয়াখালী ফেনী অঞ্চলে যে বন্যা হয়েছে, সেই বন্যার প্রভাবকে দায়ী করলে আসলে যারা কিনতে আসছেন তারা খুব এই দাবিটাকে খুব যৌক্তিক হিসেবে মেনে নিতে পারছেন না। কারণ এই ঢাকার বাজারে আসলে নোয়াখালী ফেনী থেকে কতগুলো মুরগি আসে, তার চেয়ে বেশি আশপাশের এলাকা অর্থাৎ গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ থেকে তার চেয়ে বেশি আসে। সেই জায়গা থেকে আসলে ক্রেতা বিক্রেতার দ্বিমত রয়েছে মুরগির এবং ডিমের দাম বৃদ্ধির ক্ষেত্রে। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই মুহূর্তে আমার কাছে নিত্য পণ্যের, বিশেষ করে সবজির, কাঁচা পণ্যের বাজার পরিস্থিতি রয়েছিল সবশেষ খবর। বাজার পরিস্থিতি খবর জানতে এতক্ষণ ছিলাম রাজধানীর কারওয়ান বাজারে। এদিকে সরবরাহ বাড়ল মুন্সিগঞ্জে, ইলিশের কেজিতে দাম বেড়েছে 200 টাকা পর্যন্ত। এরপরও সাপ্তাহিক ছুটির দিনে জেলার মীর কাদিম মাছের আড়তে উপচে পড়া ছিল ভিড়। দাম বৃদ্ধির জন্য ক্রেতারা দায়ী করছেন বাজারের সিন্ডিকেট ও মজুতদারদের। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। মুন্সিগঞ্জের মীর কাদিম হাটে রূপালী ইলিশের ঝিলিক। ভোর থেকে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখরিত পুরো এলাকা। ছুটির দিনে কেজি প্রতি বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে 1800 টাকা পর্যন্ত, যা গেল একদিন আগেও ছিল 1600 টাকা। এরপরও পাইকারি ডাকে মাছ কিনতে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। ইলিশ ছাড়াও রুই, পাঙ্গাস, চিংড়ি, আইড়, কই, শিং সহ স্থানীয় খাল বিলের তাজা মাছ বিক্রি হয় এ বাজারে। তবে চড়া দাম থাকায় ভোক্তারা দায়ী করছেন সিন্ডিকেটকে। সিন্ডিকেটটা করে রাখে ভিতর থেকে, এই কারণে এখানে খোলা বাজারে দেখা যায় যে দামটা বেশি হয়ে যায়। মাছ কিনো লাগে 1400 টাকা কেজি, 1500 টাকা কেজি, মোয়াল গেলে 1200 টাকা কেজি। মাছ কম, ক্রেতা বেশি। বিষয়টি অস্বীকার করে আড়তদাররা বলছেন সরবরাহ ও চাহিদার উপরই দর নির্ভর করে। না, আমাদের এখানে কোনো সিন্ডিকেট নাই, আমাদের এনে ওপেন বেচা কিনা, মানে ওপেন আমরা ডাক তুলতাছি, যে বেশি কইতাছে তারাই আমরা দিয়ে দিতেছি। শত বছরের প্রাচীন এই হাটের 45টি আড়তে 4000 মানুষ কাজ করেন। ধলেশ্বরী তীরের এই হাটে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীর কাদিম থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের অভিযোগ তুলে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ। এই মুহূর্তে রাজধানীর মতিঝিল এলাকায় আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছে সেখানে। রাজধানীর শাহবাগ থেকে টিপাই ডম্বুর বাঁধ যেটি রয়েছে, সেই ডম্বুর বাঁধ অভিমুখে কিন্তু আজকের ইনকিলাব মঞ্চের যে লং মার্চ সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে শিক্ষার্থী, পাশাপাশি অন্যান্য সব শ্রেণী পেশার মানুষই কিন্তু এই ট্রাকে করে, 10টি ট্রাকে করে তারা কিন্তু কুমিল্লা হয়ে অর্থাৎ বিবির বাজার যে সীমান্ত রয়েছে সেটির অভিমুখে যাত্রা শুরু করেছেন। আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই শাহবাগে এই ইনকিলাব মঞ্চের যে লং মার্চ রয়েছে সেটিতে অংশগ্রহণের জন্য ছাত্র জনতার পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষই এসেছেন এবং তারা বলছেন তারা এই 10টি ট্রাক নিয়ে এই যে লং মার্চ সেটিতে যাত্রাবাড়িতে একটি সমাবেশ করবেন। পরবর্তীতে কুমিল্লার চান্দিনা যে চৌরাস্তা রয়েছে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হবে, কুমিল্লার টাউন হলে আরেকটি সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তারা পদযাত্রা করে কুমিল্লার যে সীমান্ত বিবির বাজার সেদিকে কিন্তু তারা রওনা করবেন। সব মিলিয়ে সারাদিনের আজকের যে লং মার্চ সেটির কিন্তু আনুষ্ঠানিক যে যাত্রা যেটি বলি সেটি শুরু হয়েছে। এখন মতিঝিল থেকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে এই লং মার্চের যে যারা অংশগ্রহণকারী আছেন তাদেরকে বহনকারী ট্রাকগুলো কিন্তু ইতোমধ্যেই মতিঝিল থেকে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং এখানে যারা বক্তব্য দিয়েছেন ইনকিলাব মঞ্চের, তারা দায়িত্বে আছেন, মুখপাত্র আছেন, তারা কিন্তু বলছেন যে এই যে আন্তর্জাতিক আইনকে অমান্য করে ভারতের নদীর বুকে যে বাঁধ দেওয়ার যে প্রবণতা সেটি থেকে ভারতকে সরে আসতে হবে এবং বর্তমান সরকার সহ আন্তর্জাতিক মহলকে এই পানির যেন ন্যায্য হিস্সা হয়, অর্থাৎ এই খরার মৌসুমে বাংলাদেশ পানি থেকে বঞ্চিত হয়, আবার বর্ষার মৌসুমে বন্যার কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়, সেই অবস্থাটি থেকে যেন বাংলাদেশ পরিত্রাণ পেতে পারে সেজন্য আন্তর্জাতিক আইন মেনে কিন্তু তারা বাঁধ নির্মাণ সহ এই পানির ন্যায্য হিস্সা যেটি রয়েছে সেটি নিশ্চিত করার জন্য তারা কিন্তু আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তারা আরেকটি কথা বলেছেন যে এই
সরকার যে রয়েছে সেই সরকারের কাছে তারা বলেছেন ভারত সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করে এই বিষয়টি যেন সমাধান করা হয়, অর্থাৎ এই পানির যে ন্যায্য হিস্সা সেটি যেন নিশ্চিত করা হয়। পাশাপাশি তারা বলেছেন যে এই ধরনের আগ্রাসনের মাধ্যমে ভারত বাংলাদেশকে বঞ্চিত করছে, অর্থাৎ বাংলাদেশ বর্ষার মৌসুমে সেই পানির কারণে বন্যার সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক বন্যার উদাহরণ দিয়ে তারা বলেছেন যে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ যে বন্যাটি হয়েছে সেটি আসলে এই ডম্বুর বাঁধের কারণে হয়েছে। সুতরাং এই জন্যই তারা আজকে এই টিপাই বা ডম্বুর বাঁধ অভিমুখে তারা কিন্তু যাত্রা করেছেন এবং টিপাই বাঁধ অভিমুখে যে যাত্রাটি ছিল, লং মার্চ ছিল, সেটিকে তারা আজকে অনুসরণ করছেন এবং তারা বলছেন যে এই লং মার্চের মাধ্যমে তারা আন্তর্জাতিক মহল সহ ভারতকে একটি বার্তা দিতে চান, যে বার্তাটির মাধ্যমে তারা আসলে বলতে চান যে আন্তর্জাতিক যে আইনগুলো রয়েছে সেই আইনগুলোর যে সুস্পষ্ট ধারাগুলো রয়েছে সেগুলোকে অনুসরণ করে যেন এই ধরনের বাঁধ সহ যে পানির যে ন্যায্য হিস্সা সেটি যেন নিশ্চিত করা হয়, এমনটি কিন্তু তারা বলছেন। তো এই যে লং মার্চ যেটি, সেই লং মার্চটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি মতিঝিল থেকে ইতোমধ্যেই সেই যাত্রাবাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছে। তো এই ছিল আমার কাছ থেকে ইনকিলাব মঞ্চের যে লং মার্চ, সেই লং মার্চের সর্বশেষ খবরাখবর। ত্রিপুরার উদ্দেশ্যে ঢাকা থেকে ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ, সেটি সবশেষ জানাতে এতক্ষণ ছিলাম রাজধানী ইত্তেফাক মোড়ে। আমদানি বাণিজ্য সহজ করতে উদ্যোগ নিল বাংলাদেশ ব্যাংক। আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, বিলাসবহুল ও অভ্যন্তরীণ ছাড়া অন্য সব ধরনের পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দেওয়া হয়েছে। এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিনের হার নির্ধারিত হবে ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে। সংকট উত্তরণের পথে কেন্দ্রীয় ব্যাংকের এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। 2022 সালের শুরু থেকেই অস্থির হয়ে উঠতে থাকে দেশের বৈদেশিক মুদ্রার বাজার, বাড়তে থাকে ডলারের দাম ও সংকট। একই সঙ্গে চাপ বাড়ে নিম্নগামী রিজার্ভের হিসেবে, যার ব্যাপক প্রভাব পড়ে আমদানি বাণিজ্যে। কারণ ওই বছরের 4 জুলাই পণ্য আমদানিতে কড়াকড়ি আরোপ করে বিজ্ঞপ্তি দেয় বাংলাদেশ ব্যাংক, যেখানে বলা হয় বিলাসী পণ্য আমদানিতে 100% আর দরকারি পণ্য আমদানিতে এলসি মার্জিন রাখতে হবে 75%। বৈদেশিক মুদ্রার প্রকট সংকটের চিত্র ফুটে ওঠে ওই প্রজ্ঞাপনে। জানিয়ে দেওয়া হয় এলসি খোলার ক্ষেত্রে দরকারি ডলারের জমা দিতে হবে আমদানিকারককে, ব্যাংক থেকে মিলবে না কোনো ধরনের সহায়তা। এবার কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দরকারি 10 ধরনের পণ্য আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করে গত বছরের 20 জুন একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক। সব মিলিয়ে 25 মাসের বেশি সময় ধরে আমদানি সংকোচন নীতিতে চলার পর এবার সহজীকরণের পথে চলার ইঙ্গিত দিল দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপন জারি করে জানিয়ে দিল 14 ধরনের পণ্য ছাড়া অন্য পণ্য আমদানিতে এলসি মার্জিন তুলে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এখনও বিলাসজাতীয় বাংলাদেশে অভ্যন্তরীণভাবে উৎপাদিত বিকল্প পণ্য আমদানিতে কঠোরতা বহাল রাখাকে সময় উপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সেটা অর্থনীতির স্বার্থে অত্যন্ত যৌক্তিক, কিন্তু একই সঙ্গে আমাদের একটা টাইমলাইন দরকার যে আসলে এটা কতদিন চলবে সেই বিষয়ে যদি একটা ইন্ডিকেশন আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে লোকাল ব্যবসা বাণিজ্য, বিশেষ করে যে সমস্ত পণ্য আমদানি করা হচ্ছে তার ক্ষেত্রে আসলে এই যে ইম্পোর্ট সাবস্টিটিউশন রয়েছে বা নতুন করে যাতে ইম্পোর্ট সাবস্টিটিউশন ইন্ডাস্ট্রি তৈরি হয়, তো সেই বিষয়গুলো দেখাটা আমি মনে করি জরুরি। এখনো যেসব পণ্য আমদানিতে 100% এলসি মার্জিন জমা দিতে হবে সেগুলো হলো মোটর কার, ইলেকট্রনিক হোম বা অফিস অ্যাপ্লায়েন্স, স্বর্ণ ও স্বর্ণালংকার, মূল্যবান ধাতু ও মুক্তা, তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, আসবাব ও সাজসজ্জা সামগ্রী, ফল ও ফুল, নন সিরিয়াল ফুড অর্থাৎ অশস্য খাদ্যপণ্য, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য ও পানীয় বা টিনজাত খাদ্য, চকলেট, বিস্কুট, জুস, কফি, সফট ড্রিঙ্কস, অ্যালকোহল জাতীয় পানীয় ও তামাক ও তামাকজাত বা এর বিকল্প পণ্য। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। পতনমুখী সপ্তাহ পার করল দেশের শেয়ার বাজার। গত সপ্তাহের প্রথম কার্যদিবস বাদে 4 দিনই ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক ও বাজার মূলধন কমেছে। প্রায় 22.5% কমলো। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের শেয়ার। 21 ধরনের কোম্পানির মধ্যে প্রকৌশল, বস্ত্রসহ 15টি খাতে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন বাড়লেও পতন ঠেকেনি ঢাকার পুঁজিবাজারে। গেল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার পুঁজিবাজারে প্রায় 25 পয়েন্ট প্রধান সূচকে যোগ হলেও এর পরের 4 দিন টানা পতনের মুখে প্রায় 104 পয়েন্ট হারায় ডিএসইএক্স। একই চিত্র দেখা গেছে বাজার মূলধনের ক্ষেত্রে। প্রথম কার্যদিবসে 2092 কোটি টাকা বাজারে যোগ হলেও পরের 4 কার্যদিবসে ডিএসইর মূলধন কমে 9242 কোটি টাকা।
পতনমুখী গেল সপ্তাহের গড় হিসাবে দেখা যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের শেয়ারের লেনদেন সপ্তাহ ব্যবধানে কমেছে প্রায় 22.৫%। তারপরও মোট হাতবদল হওয়া মোট শেয়ারের মধ্যে সর্বোচ্চ 17.৫% দখলে রেখেছে ব্যাংক খাত। ব্যাংক খাতের এমন পতনের মুখে হেরে গেছে ডিএসই এর ২১টি ধরনের মধ্যে ১৫ ধরনের তালিকাভুক্ত ২৬৬টি কোম্পানির শেয়ার লেনদেন বৃদ্ধির হিসাব। সাপ্তাহিক প্রতিবেদনে দেখা যাচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খাতের ২৩টি কোম্পানির শেয়ার লেনদেন বেড়েছে ৬৭.৩৬%, প্রকৌশল খাতের ৪২টি প্রতিষ্ঠানে বেড়েছে ৪৬.৩০%, ২৮% বেড়েছে বস্ত্র খাতের ৫৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন বেড়েছে বিমা খাতের ৪৩টি প্রতিষ্ঠানের শেয়ারেরও। তারপরও ব্যাংকের সঙ্গে বাজারকে পতনের মুখে ঠেলে দিয়েছে সপ্তাহ ব্যবধানে ওষুধ শিল্পের ৩৪টি কোম্পানির প্রায় ২৩.৫% শেয়ার হাতবদল কমে যাওয়ার হিসেব। নিম্নমুখী এই বাজারেও গত সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় শীর্ষে থেকেছে এ ক্যাটাগরির লিন্ডে বাংলাদেশ লিমিটেড, যে কোম্পানিটি সম্প্রতি শেয়ার হোল্ডারদের জন্য ৪,১০০% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। অর্থাৎ ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪১০ টাকা ডিভিডেন্ড পাবেন শেয়ার হোল্ডাররা। দাম বৃদ্ধির তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থান দখলে রেখেছে বি ক্যাটাগরির লিব্রা ইনফিউশনস লিমিটেড। তৃতীয় স্থানেও বি ক্যাটাগরির খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এর পরের অবস্থানে জেট ক্যাটাগরির কোম্পানি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড ও পঞ্চম স্থান ধরে রেখেছে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটিও বর্তমানে রয়েছে জেট ক্যাটাগরিতে। সপ্তাহ জুড়ে দরপতনের শীর্ষ স্থান দখলে রেখেছে জেট ক্যাটাগরির কোম্পানি নিউ লাইন ক্লথিং লিমিটেড। দ্বিতীয় স্থানে থেকেছে অবশ্য এ ক্যাটাগরির প্রতিষ্ঠান খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। তৃতীয় স্থানে বি ক্যাটাগরির কোম্পানি শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। চতুর্থ স্থানেও বি ক্যাটাগরির কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর পঞ্চম স্থানে থেকেছে জেট ক্যাটাগরির আরেক প্রতিষ্ঠান ইয়াকিন পলিমার লিমিটেড কোম্পানি। জিনাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। চিহ্নিত হয়েছে ইসলামী ব্যাংক পতনের কারণ। ব্যাংকটি ঋণ হিসাবে যত অর্থ বিতরণ করেছে এর অর্ধেকের বেশি একাই নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। এমন অবস্থায় ব্যাংকটি স্বাভাবিক অবস্থায় আনতে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন নতুন চেয়ারম্যান। ২০২২ সাল থেকে ব্যাপকভাবে তারল্য সংকটে ভুগছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এরই মধ্যে লুটেরাদের খপ্পরে ব্যাংকটির খেলাপি ঋণের আকার দাঁড়িয়েছে ১,৭৫,০০০ কোটি টাকা, যার অর্ধেকের বেশি একাই নিয়েছে আলোচিত এস আলম গ্রুপ। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান ব্যাংকটির চেয়ারম্যান। এই তথ্য আপনি সবাই জানেন, এইটা আমরা অডিট নিয়োগ করছি, আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলা যায়, সুপার মেজর, সেটা মানে ১০০%-এর মধ্যে বেশিরভাগ। এরই মধ্যে ইসলামী ব্যাংকের বিদ্যমান সমস্যাগুলো শনাক্ত করা হয়েছে উল্লেখ করে তিনি জানান, গ্রাহক, প্রবাসী, শেয়ার হোল্ডার ও বিদেশি বিনিয়োগকারীদের মাঝে আস্থাহীনতা প্রকট হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে এসব সংকট দূর করতে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। ২০২৭ সালের মধ্যে ব্যাংকটি ঘুরে দাঁড়াবে আর এগিয়ে চলা শুরু করবে ২০২৯ সাল নাগাদ। গ্রাহকদের মধ্যে কনফিডেন্স নাই, টাকা জমা দিলে অন্য জায়গায় চলে যাবে। রেমিটেন্সের লোকদের মধ্যে কনফিডেন্স নাই, রেমিটেন্স পাঠালে অন্য জায়গায় চলে যাবে। শেয়ার হোল্ডারদের মধ্যে কনফিডেন্স নাই, আমরা যদি ভূমিকা রাখি এটা অন্য জায়গায় চলে যাবে। আমরা রোডম্যাপটাকে ৩টা ভাগে ভাগ করেছি। যেদিন জয়েন করলাম সেদিন থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত একটা পিরিয়ড। এই পিরিয়ডটা আমরা নাম দিয়েছি এটা রিকভারি ফ্রম দ্য কারেন্ট সিচুয়েশন। ২৬ সাল ২৭ সাল এই ২ বছরকে নাম দিয়েছি আমরা ঘুরে দাঁড়ানোর বছর। আর ২৭ সাল থেকে ২৮, ২৯, ৩০ এটা হলো এগিয়ে যাওয়ার বছর। চেয়ারম্যান জানান, ব্যাংকটির অধঃপতনের পিছনে অনেকটাই দায় রয়েছে মানব সম্পদ আর প্রকিউরমেন্ট বিভাগের। আমরা জানি এইচআরও কিছু প্রবলেম হয়েছে। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর দেশের সবুজ মালটার উৎপাদনের লক্ষ্যমাত্রা প্রায় ১ লাখ টন নির্ধারণ করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮০০ কোটি টাকা। আমদানি কমে আসায় চাপ কমছে বৈদেশিক মুদ্রায়। সাইট্রাস ফলের উন্নয়নে আরও গবেষণা ও কৃষক সহায়তার কথা জানিয়েছে কৃষি বিভাগ। তবে দাম পেতে সঠিক সময়ে এসব ফল বাগান থেকে সংগ্রহের পরামর্শ গবেষকদের। বিস্তারিত দেখুন আমার করা রিপোর্টে। দেশে প্রতি বছর বাড়ছে দেশীয় সবুজ মালটার উৎপাদন। সরকারিভাবে নানা উদ্যোগের কারণে ফলটির সম্ভাবনা এখন পরিলক্ষিত হচ্ছে দেশব্যাপী। সমতল বা পাহাড় সব জায়গায় প্রায় একই চিত্র। উৎপাদন বাড়ায় আমদানি যেমন কমছে তেমনি চাপ কমেছে ডলারের ওপর।
পরিসংখ্যান বলছে গত বছর দেশে প্রায় 10,000 হেক্টর জমিতে প্রায় 90,000 টন মাল্টা উৎপাদিত হয়, আর চলতি বছর চাষের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি উৎপাদন দাঁড়াবে প্রায় 1 লাখ টনে, যার বাজার মূল্য 800 থেকে 1,000 কোটি টাকা। তবে অভিযোগ রয়েছে ভালো ও পরিপক্ক মাল্টা পাচ্ছেন না ভোক্তা। ভালো দামের আশায় আগাম সংগ্রহের কারণে অপরিপক্ক শক্ত মাল্টা কিনে প্রতারিত হওয়ার ঘটনাও ঘটছে। এমন অবস্থায় গবেষকরা বলছেন পরিপক্ক ও স্বাদযুক্ত রসালো মাল্টা পেতে হলে গাছ থেকে মাল্টা সংগ্রহ শুরু করতে হবে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে। সেপ্টেম্বর মিডল আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট সময়, সেই সময় হারভেস্ট করেন, আপনার ফলনটাও কাঙ্ক্ষিত পরিমাণে হবে এবং এর মিষ্টতাও যথাযথ হবে। বাইরে থেকে আমরা ফলটা যদি দেখেন আপনি গাঢ় সবুজ থেকে ইয়েলোইশ কালার ধারণ করবে বাহ্যিকভাবে। আর আরেকটা ব্যাপার হলো আপনি ফলটাকে যখন হাতে নেবেন, টেনিস বলের মতো ফলটাকে পাঁচ করলে এটা একটু ভিতরের দিকে নুয়ে যাবে। দ্যাট মিনস এটার ভিতরে পর্যাপ্ত রস হয়েছে, এটার প্রমাণকই হলো এটার ভিতরে পর্যাপ্ত রস আছে এবং ওই সময় ফলটা হারভেস্ট করতে হবে। অপরিপক্ক ফল সংগ্রহের পেছনে রয়েছে কৃষক পর্যায়ে অসচেতনতাও। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় কৃষকদের প্রশিক্ষণের পাশাপাশি মাঠ পর্যায়ে সচেতন করতে কাজ করছেন কর্মকর্তারা। কৃষক ভাইদেরকে এই ব্যাপারে সচেতন করি, যারা আর্লি হারভেস্ট না করে যাতে সঠিক সময়ে হারভেস্ট করে, এত করে ভোক্তারা সঠিকভাবে এই বাড়ি মালটা একের যে প্রকৃত স্বাদ এবং প্রকৃত রসটুকু তারা পাবে। আমরা দেখেছি যদি আর্লি হারভেস্ট করে তাহলে মিষ্টতা বা টিএসএস লেভেল কম থাকে, আবার যদি খুব দেরিতেও বা বিলম্বে হারভেস্ট করে তখনও দেখা যায় যে মালটাতে যে রসের পরিমাণ কমে যায়। দেশি পয়সা মালটা বাড়ি এক বাজার থেকে কেনার সময় অবশ্যই সবুজের মাঝে হালকা হলদে রং ধারণ করেছে এমনটি দেখে কেনার পরামর্শ গবেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শিল্পপণ্যের পাশাপাশি নরসিংদীর অর্থনীতি পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখছে লটকন। দেশের সর্বোচ্চ লটকন উৎপাদনকারী এ জেলায় গত 5 বছরে এ ফলের বাগান বেড়েছে 12%। কৃষি বিভাগ বলছে বছরে প্রায় 300 মেট্রিক টন ফল রপ্তানি হচ্ছে বিদেশে। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে রিপোর্ট। গাছে থোকায় থোকায় ঝুলে আছে টক মিষ্টি ফল লটকন। গাছের মগডাল থেকে কাণ্ডের নিচ পর্যন্ত হয়েছে ফলন। দেশের সর্বোচ্চ লটকন উৎপাদনকারী জেলা নরসিংদী। প্রতি বছর চাহিদা বাড়ায় জেলায় বাড়ছে ফলটির বাগানের সংখ্যা। কৃষি বিভাগ জানিয়েছে গত 5 বছরে এই ফলের বাগান বেড়েছে 12%। চলতি মৌসুমে লটকনের ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি বাগানিরা। খরচ হয় 20,000 টাকা, ফলন নেওয়ার পরে 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি করা যায়। লটকন যে এত দাম হইব এটা কল্পনার বাহিরে। অনেক চাহিদা মাশাআল্লাহ, আমাদের এখানে ব্যাপারী আসে নিয়ে যায়। এদিকে লটকন বেচাকেনাকে ঘিরে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর মরজাল, চৈতন্য, কামারটের এবং সৃষ্টিগড়ে বাজার এখন জমজমাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছে এসব বাজারে। বর্তমানে প্রতিমন লটকন আকার অনুযায়ী বিক্রি হচ্ছে 2,000 টাকা থেকে প্রায় 8,000 টাকা পর্যন্ত। নরসিংদীর লটকনটা প্রচুর মিষ্টি, দেখতে অনেক কালারফুল, মানে খুব সুন্দর। এজন্য নরসিংদীর লটকনের চাহিদা খুব বেশি। এবার ইনশাআল্লাহ বালারা লাভবান হবো। নিম্ন স্তরেরটা হইলো আমরা মনে করেন যে 40 টাকা, আর উপরে 100, 120, 130। কৃষি বিভাগ বলছে নরসিংদী থেকে বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রায় 300 মেট্রিক টন লটকন বিদেশে রফতানি হচ্ছে। লটকন কিন্তু বিদেশে অনেক চাহিদা রয়েছে। বিদেশে আমাদের সরকারিভাবে প্রায় 40 মেট্রিক টন ফল কিন্তু বিদেশে প্রতি বছর রপ্তানি হয়, তবে বেসরকারিভাবে এটি প্রায় 2200 মেট্রিক টন কিন্তু বিদেশে রপ্তানি হয়। কৃষি বিভাগের তথ্য মতে নরসিংদীতে বর্তমানে 2000 হেক্টর জমিতে লটকনের বাগান রয়েছে। এখান থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 30,000 মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় 315 কোটি টাকা। সময় সংবাদ, নরসিংদী। চলতি বছরের 0.4% প্রবৃদ্ধি নিয়েও স্থবির জার্মানির অর্থনীতি। চীনের উত্থান ও অভ্যন্তরীণ পণ্যের উৎপাদন কমে যাওয়ার কারণেই এমন পরিস্থিতি বলে মনে করছেন দেশটির অর্থনীতিবিদরা। জার্মানি থেকে বিটু বড়ুয়ার রিপোর্টে বিস্তারিত। জার্মানিতে চলতি বছরের শুরু থেকেই মুদ্রাস্ফীতির কারণে অর্থনীতিতে কিছুটা হলেও স্থবির অবস্থা বিরাজ করছে। বিশেষ করে দেশীয় নানা পণ্যের উৎপাদন কমে যাওয়া ও আমদানির রপ্তানিতে তেমন কোনো বিশেষ অর্জন না থাকায় এমন স্থবিরতা বলে জানান দেশটির অর্থনীতি বিশ্লেষকরা। যদিও চলতি বছরের শুরুর দিকে অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন দেশের মোট অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে প্রায় 0.4%, কিন্তু বৈশ্বিক মন্দার কারণে সে সম্ভাবনা ক্ষীণ হয়ে যাচ্ছে বলে মনে করেন অর্থনীতিক।
অর্থনীতিকরা। জার্মানির তৈরি নানা পণ্যের মান নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আশা অনুযায়ী সেগুলো বাজারজাত করা যায়নি। ফলে প্রথম ও দ্বিতীয় ধাপে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে খুবই সামান্য। জার্মানির অর্থনীতির এমন স্থবিরতার জন্য উৎপাদিত পণ্যের প্রতি স্থানীয় গ্রাহকদের আগ্রহ কমে যাওয়া, অর্থনৈতিক মন্দার পাশাপাশি সাধারণ মানুষের জীবন মানের উপর অর্থনৈতিক চাপ বেড়ে যাওয়া অন্যতম প্রধান কারণ বলছেন অর্থনীতিকরা। দেখুন, আমানত বা সেভিংস রেটের মতো বিষয়গুলো যে খুব ভালো অবস্থায় আছে তা বলা যাবে না। এক কথায়, পণ্যের ক্রয় বিক্রয় যদি নিয়মিত না হয় তাহলে সঞ্চয়ের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়টা ঝুঁকিতে পড়বে। বাসাবাড়ির ভাড়া সহ বিভিন্ন পণ্যের দাম বেড়ে যাওয়া মন্দার অন্যতম কারণ। সেক্ষেত্রে অর্থনৈতিক প্রবৃদ্ধি হুমকিতে পড়বে। সাম্প্রতিক সময়ে জার্মানির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বিশ্ব বাজারের বিগ জায়ান্ট চীন। বিশেষ করে জার্মানিতে গাড়ি উৎপাদন কমে যাওয়া এবং বৈদ্যুতিক গাড়ি সহ নানা মেকানিক্যাল পণ্যের বাজার চীনের দিকে ঝুঁকে পড়াটাও জার্মানির মুদ্রাস্ফীতির জন্য দায়ী। চলতি বছরে তো বটেই, সামনের বছরগুলোতেও জার্মানির মুদ্রাস্ফীতি 5.9% থেকে 2.2% এবং 2025 ও 2026 সালে তা 1.9% কমে আসতে পারে এমন মত গবেষকদের। এরপরও ভোক্তাদের অনীহার কারণে জার্মানির অর্থনীতিতে স্থবিরতা বজায় থাকতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। গাজা ইসরায়েলি আগ্রাসনে মুসলিম বিশ্বে বয়কটের মুখে মার্কিন কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকোর ব্যবসায় ধস নেমেছে। বিপরীতে কোকাকোলা ও পেপসি বয়কট করা দেশগুলোতে রমরমা স্থানীয় কোমল পানীয়র ব্যবসা। বাজার বিশ্লেষকরা জানান, সার্বিকভাবে পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে 7% কমেছে। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় দখলদার ইসরায়েলের নৃশংস ও বর্বর হামলার প্রতিবাদে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় ব্যাপক বয়কটের মুখে পড়ে মার্কিন কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসিকো। এতে স্থানীয় কোম্পানিগুলোর কাছে ধরাশায়ী হয়ে ব্যবসা হারাতে বসেছে এই দুই কোম্পানি। কোকাকোলা থেকে আয়কৃত অর্থ গাজা যুদ্ধে ব্যবহার হয় না এমন বিজ্ঞাপন বানিয়ে বাংলাদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এতে প্রভাব পড়ে বাজারেও। বিপরীতে যেন মাঠ ফাঁকা পেয়ে যায় দেশীয় কোমল প্রতিষ্ঠানগুলো। কোকো পেপসি বয়কটের পর থেকে স্থানীয় মোজো বিক্রি বেড়েছে কয়েক গুণ। পাকিস্তান ও মিশরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে কোক ও পেপসি চ্যালেঞ্জের মুখে থাকায় মিশরের স্থানীয় ব্র্যান্ড V7 মধ্যপ্রাচ্য ও আশপাশের দেশগুলোতে গত বছরের তুলনায় 3 গুণ বেশি ব্যবসা করেছে। পাকিস্তানের শীর্ষস্থানীয় ডেলিভারি অ্যাপ ক্রেভমার্টের প্রতিষ্ঠাতা কাশিম শ্রফ বার্তা রয়টার্সকে জানান, দেশটিতে কোলা নেক্সট এবং পাকোলার মতো স্থানীয় কোমল পানীয় বিক্রি 12% মতো বেড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্য জুড়ে গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর পেপসির ব্যবসায় ধস নেমেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো। সব মিলিয়ে কোক পেপসি কি পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়ে তার হিসাব করা কঠিন বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। কেননা এখনো মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বেশ ভালোই ব্যবসা করছে এই দুই প্রতিষ্ঠান। তবে মার্কেট রিসার্চার নিলসেন আইকিউ বলছে, ওই অঞ্চলে সার্বিকভাবে পশ্চিমা পানীয় ব্র্যান্ডগুলোর ব্যবসা বছরের প্রথমার্ধে 7% কমেছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাজায় হামলার পরের 6 মাসে আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ায় পেপসির বিক্রি তেমন একটা বাড়েনি। 28 জুন শেষ হওয়া 6 মাসের হিসাবে মিশরে কোক বিক্রি উল্লেখযোগ্য হারে কমেছে। অথচ পাকিস্তান, মিশরের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় নিজেদের পানীয়র চাহিদা তৈরি করতে গেল কয়েক দশকে কোটি কোটি ডলার বিনিয়োগ করেছে কোক ও পেপসি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। 75 বছর পার করল জার্মানির বিখ্যাত সসেজ রেস্টুরেন্ট কারি 36। রেস্তোরাঁটি জার্মানদের কাছে বেশ জনপ্রিয়। এখানে প্রায় 150 রকমের সসেজ আইটেম পরিবেশন করা হয়। রয়েছে অন্যান্য খাবারও, যেগুলো বরাবরই স্থানীয় ক্রেতা ও পর্যটকদের কাছে ভীষণ জনপ্রিয়। টেবিলে রাখা সুস্বাদু সসেজ, যার উপরে ছড়িয়ে দেওয়া হয়েছে মজাদার টমেটো সস। আবার বড় পাত্রে সাজানো রয়েছে অনেকগুলো সসেজ। এই সসেজের জন্য রেস্তোরাঁয় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁয় কেউ এসেছেন বন্ধু নিয়ে, কেউ আবার পুরো পরিবার নিয়ে। বেশিরভাগ সময় এমন রমরমা ক্রেতা উপস্থিতি দেখা যায় জার্মানির বিখ্যাত কারি 36 রেস্টুরেন্টে। সসেজ রেস্তোরাঁটির 75 বছর পূর্তিতেও অনেক ক্রেতা উপস্থিতি দেখা যায়।
75 বছর পূর্তি উপলক্ষে কারিওয়ার্স্ট 36 ক্রেতাদের জন্য ভোজন বিলাসের আয়োজন করে। মূলত কারিওয়ার্স্ট 36 বিখ্যাত তাদের প্রায় 150 রকমের সসেজ আইটেমের জন্য। বিশেষ উপায় কেটে এই সসেজগুলো পরিবেশন করা হয় কারি পাউডার এবং বিশেষ ধরনের টমেটো সসের সঙ্গে, যা দীর্ঘ 75 বছর ধরে তৃপ্তির সঙ্গে খেয়ে আসছেন গ্রাহকরা। আমি অবশ্যই বলবো যে এখানকার কেচাপে টমেটোর ঘন পিউরি ব্যবহার করা হয়, যেটার কারণে ফলের মতো স্বাদ পাওয়া যায়। আমি এই খাবারটি আগে কখনো খেয়ে দেখিনি, তবে এটি অসাধারণ এবং সুস্বাদু। আমি এটি 2 বার নিয়েছি। কারি 36 প্রথম চালু হয় 1949 সালে। এই রেস্তোরাঁয় নিরামিষাশীদের জন্য বিশেষভাবে সসেজ তৈরি করে দেয়া হয়। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই আগস্টে 2 দফা বন্ধে বিপর্যয়ে নারায়ণগঞ্জের পোশাক শিল্প, ক্ষতি $2 বিলিয়ন বলছে বিকেএমইএ। রাজনৈতিক পট পরিবর্তনে ঝুট ব্যবসা দখলে নিতে মরিয়া একটি মহল। ভাঙা যাচ্ছে না ডিমের সিন্ডিকেট, প্রতিদিনই বাড়ছে দাম। বিক্রেতা বন্যার দোহাই দিলেও অযৌক্তিক বলছেন ক্রেতা। সরবরাহ বাড়লেও ঊর্ধ্বমুখী ইলিশের বাজার। এবং আমদানি সহজ করতে নতুন উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের। বিলাসবহুল আর অভ্যন্তরীণ 14 পণ্যের বাইরে থাকছে না এলসি মার্জিন, ইতিবাচকভাবে দেখছেন অর্থনীতিবিদরা। এই ছিল এ সময় বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।